স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছেন শামীম জাহেদি। নতুন করে প্রায় $2 বিলিয়ন ঋণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্ব ব্যাংক। এর অর্ধেকই চলতি অর্থ বছরে ছাড় করা হবে বলে বলছে উন্নয়ন সহযোগী সংস্থাটি। আজ আমরা আলোচনা করব বিশ্ব ব্যাংকের সহায়তা। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর শোয়েব আহমেদ। ডক্টর আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? মোটামুটি। আজ আমরা আলোচনা করছি সাম্প্রতিক সময়ে লিমায়, পেরুর লিমায় যে ওয়ার্ল্ড ব্যাংকের যে একটা বৈঠক চলছে, যেখানে বিভিন্ন দেশের অর্থমন্ত্রীর সাথে বাংলাদেশের অর্থমন্ত্রীও সেখানে ছিলেন এবং সেখানে বলা হয়েছে যে এই অর্থ বছরের মধ্যে বিশ্ব ব্যাংক বাংলাদেশকে প্রায় $2 বিলিয়ন ঋণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আপনি বিষয়টা কীভাবে দেখছেন? এই প্রেক্ষাপটে যখন কিছুদিন আগেও আমরা বলতে পারি যে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে বাংলাদেশের এক ধরনের সম্পর্কের টানাপোড়েন ছিল, যখন পদ্মা সেতুর ফান্ডিংটা তারা বন্ধ করে দিয়েছিল এবং বাংলাদেশ বলেছিল যে তারা নিজেদের অর্থেই এই কাজটা করতে চায়। হ্যাঁ, এই যে কমিটমেন্ট, যেটা এটাকে প্লেজ বলা হয়েছে, যে প্রতিশ্রুতি 2016 প্রেক্ষিতে যে তারা অলমোস্ট $2 বিলিয়ন মতো অর্থ সহায়তা দেবে বাংলাদেশকে, ডেফিনেটলি এটা একটা ভালো খবর, সুখবর। আমি এই জন্য কথাটা বললাম যে পদ্মা সেতু থেকে তারা যখন সরে গেল অর্থায়ন থেকে, রাইট, সেটা যে খুব শুভ বুদ্ধির পরিচয় দিয়েছে এটা আমি মনে করি না বিশ্ব ব্যাংক। হ্যাঁ, ওই সময়ে যে সিদ্ধান্তটা তারা নিয়েছিল, কারণ একটা উন্নয়নশীল দেশে আমরা তো বলিনি যে আমরা উন্নত দেশ, আচ্ছা, আমরা যাই বলি না কেন, আমরা তো অ্যাকচুয়ালি এখানে উন্নয়ন কার্যক্রমগুলো গ্রহণ করা হয়েছে। তো একটা উন্নয়নশীল দেশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদ্মা সেতু একটা বিরাট পদক্ষেপ ছিল এবং সেখানে আমি বলবো যে তথাকথিত দুর্নীতির কথাটা বলে যেটা বন্ধ করে দিয়েছিল যে তারা দেবে না, সেটা হয়তো তার পেছনে কি আছে কে জানে, কিন্তু আসলেই উন্নত বিশ্ব কি চায় যে আমরা ওই পর্যায়ে চলে যাই? এটা কিন্তু চায় না, অনেকেই চায় না। তো সেই কারণেও হতে পারে এখানে বর্তমানে যেটা হয়েছে সেটা হলো যে এই $2 বিলিয়ন যে প্রতিশ্রুতি তারা দিয়েছে, আপনি হয়তো দেখে থাকবেন যে এর পূর্বেও ওয়ার্ল্ড ব্যাংকের কিন্তু অন্যান্য প্রকল্পের অর্থায়ন কিন্তু চলছে, এটা এই না যে বন্ধ হয়নি, সেগুলো তো তারা দিয়ে যাচ্ছে। তবে আমি যেটা দেখছি সেখানে কালকেই আরেকটি নিউজ পাশাপাশি এসছে যে এর ডিসবার্সমেন্ট প্রায় 20% কমে গেছে, যেটা তারা প্রতিশ্রুতি দিয়েছিল এরকম, এবং সেটাতে দেখা গেল যে আমাদের ইউটিলাইজেশনটা, যেমন এই অর্থ বছরের অ্যাকচুয়ালি তো সেপ্টেম্বর পর্যন্ত 3 মাস চায়, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, তো 2 মাসের যে প্রতিবেদন, সেখানে দেখা গেছে যে এর ইউটিলাইজেশন মাত্র 3%-এর মতো হয়েছে। আচ্ছা, সো এটা কিন্তু আমাদের জন্য, মানে টু ইউটিলাইজ দ্য ফান্ড দ্যাট হ্যাজ বিন গিভেন, এটা কিন্তু আমাদের জন্য একটা ব্যর্থতা। হ্যাঁ, তো এটা হলো ধরুন আমাদের যে কর্মকাণ্ড, যেটা সরকারের সমস্ত সদিচ্ছা থাকা সত্ত্বেও এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করা যথাযথভাবে, এবং আমি মনে করি যে আমাদের কাজের, আমাদের অগ্রগতির এই ধারাটা, এটাকে যথাযথভাবে যদি আমরা পালন করতে না পারি, আমাদের কোথায় দুর্বলতা, আমাদের কোথায় ইনএফিসিয়েন্সি, এটা কিন্তু আমাদেরকে অনেক আগে থেকেই এটা ডিটারমিন করা দরকার। এখন আমাকে ওরা বললো যে ঠিক আছে, এই 2016 পর্যন্ত যা কিছু আসবে তাদের $2 বিলিয়ন কেন, আমাকে যদি বলে যে $1 বিলিয়নও দেই, কিন্তু সেটা যদি আমি যথাযথ ইউটিলাইজই করতে না পারি, তাহলে এটার সার্থকতাটা সাধারণত এই জাতীয় ঋণ বা সহায়তা বাংলাদেশের মতো দরিদ্র দেশ ইউটিলাইজ করতে পারে না, ব্যবহার করতে পারে, তার কিছু কারণ থাকে। অর্থ ব্যবহার করবার জন্য তাদের যে মনিটরিং সিস্টেম বা তদারকি ব্যবস্থা আছে, সেইখানে হয়তো সেটা ম্যাচ করে না, এবং যে ক্রাইটেরিয়াতে টাকা দেওয়ার কথা থাকে সেটা হয়তো আমাদের মতো দেশরা সেটা করতে পারে না। কিন্তু সেইটা তো আসলে সেই তাদের যে শর্ত যে থেকে থাকে, বা সেটা কিন্তু আসলে আমাদের মতো দেশের উন্নতির জন্যই তো, নাকি? সেটা তো আসলে খারাপ কিছু দেখা যায় না, আপাতত দেশে তাই তো মনে হয় না। আপনার এই প্রশ্নটা ইঙ্গিতবহ, যথেষ্ট ইঙ্গিতবহ। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে ইউ আর রাইট ইন ওয়ান সেন্স। হ্যাঁ, যেমন ধরুন
এইখানে যে জিনিসগুলো উত্থাপন করা হয়েছে যে আমাদের ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন Exactly, অনেকটা স্ট্রিমলাইন করা হয়েছে, আমাদের তারা বলছেন আমাদের পণ্যের মানের উন্নত Yes, করতে হবে, quality control, কোম্পানি অন্যান্য- আইনের সংস্কার করতে হবে। তো এটা তো আমার স্বার্থে করা উচিত, এদেরকে কেন বিশ্বব্যাংকে বলতে হবে? সবকিছুই এগুলা, এই যে এটা তো হলো মানে কি বলে যে আমি তো উন্নত দেশ, আর যদি আমি মনে করি যে আমার আইনে সংস্কার করা দরকার আছে, যদি মনে করি যে আমার পণ্যের মানের নিয়ন্ত্রণ করা দরকার আছে, তা এটা তো যদি আমি মনে করি সত্য, তাহলে কেন বিশ্বব্যাংক বা অন্য দাতা সংস্থাকে বলতে হবে এটা করতে হবে? আমি যেটা মনে করি যে কেন বলে বা কেন বলে না, এখানে তো প্রথম জিনিস যেটা আমি বলেছি যে আমাদের যা সম্পদ যেটা আছে সেটা তো সীমিত সম্পদ, নিঃসন্দেহে সীমিত সম্পদ। তো সেই সীমিত সম্পদের মধ্যেও কিন্তু আমি যেটা দেখেছি, যেমন ধরুন এই যে বর্তমান সরকারের কয়েকটা জিনিস আমি পছন্দ করেছি, খুবই ভালো লেগেছে। সেটা হলো যেমন ধরুন দীর্ঘদিনের প্রতীক্ষিত যে পে স্ট্রাকচার, এটার যে একটা পরিবর্তন, কেমন রাইট। এবং আসলে দৈনন্দিন জীবনের ব্যয় যেভাবে নির্বাহ করতে গিয়ে যে খরচ আসে, দিস ইজ এ গুড স্টেপ। কিন্তু এর মধ্যে কিছু কিছু তো ফ্লস থাকেই, সব কিছুর মধ্যেই থাকে। পৃথিবীতে কখনোই সব মানুষকে কিন্তু সুখী করা যায় না, ইটস ইম্পসিবল। আপনি দেখবেন যে একটা পে স্ট্রাকচারে সরকারের কর্মকর্তা কর্মচারী বা সহযোগী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়েছে, তার মানে এই নয় যে সব মানুষ উপকৃত হয়ে গেছে, তা না, এটা ঠিকই। কিন্তু আমরা কি করি, একটা ভালো কাজকেও এটা সমালোচনার দৃষ্টিতে দেখি। এটা অনেক আগেই হওয়া উচিত ছিল, আচ্ছা। যেটা দীর্ঘ সময় পরে হয়েছে, বাট হয়েছে। তো এই ক্রেডিট সরকারকে দিতে হবে যে তারা এটা করেছে, এবং সীমিত সম্পদের মধ্যেই কিন্তু এটা করা হয়েছে। রাইট। হ্যাঁ, তারপরও ধরুন অসন্তুষ্ট গ্রুপ থাকে, কেউ বলে আমার পদের অবমূল্যায়ন হয়েছে, কেউ বলে আমার এই হয়েছে সেই হয়েছে, এগুলো থাকবেই। সমাজ মানুষ একটা যদি কেউ অসন্তুষ্ট হয় এবং সে যদি সমালোচনা করে, সেই সমালোচনা করার সুযোগটাও দিতে হবে। না, আমি বলছি অবশ্যই সুযোগ দিতে। আমার প্রশ্নটা ছিল যে সবাইকে আপনি কিন্তু সুখী একসঙ্গে করতে পারেন না। Absolutely, মানে সত্যি কিছু না কিছু লোকের কিছু না কিছু অবশ্যই। ওইরকম ভাবে যদি দেখতে হয় যে সমাজের কোনো মানুষই বলবে না যে হ্যাঁ খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, এরকম কিছু তো থাকবে ল্যাপসেস, এবং সেটাকে রেকটিফাই করার জন্য ব্যবস্থা না হচ্ছে। যদি কোথাও ভুল হয়ে থাকে সেটাকে শুদ্ধিকরণ করা ইত্যাদি ইত্যাদি সবকিছুই করা হবে আমি আশা করি। তো আমার প্রথম যে বক্তব্যটা ছিল সেটা হলো যে নিজেদের সীমিত সম্পদের মধ্যে বাংলাদেশে যারা সরকারকে পছন্দ করেন না, বর্তমান সরকারের কথা আমি বলছি, মনে করেন তার অনেক লোক আছে পছন্দ করেন না। কি কারণে করেন না? নিশ্চিত তাদের রাজনৈতিক মতপার্থক্যের কারণে করতে পারেন, অনেক কিছুই থাকতে পারে। আবার অনেকে খুব নিবেদিত চিত্তে সরকারকে পছন্দ করেন, তার ভালো চান যে ভালোভাবে এগোক, তাই না? তো মানুষের মধ্যে তো এরকম থাকেই। কিন্তু একটা জিনিস, বিনিয়োগের যে ব্যাপারটা, ওয়ার্ল্ড ব্যাংক যখন বলল যে প্রায় $2 বিলিয়ন তারা সহায়তা দেবে, হ্যাঁ, জি। তখন কিন্তু this will also serve as an incentive for others to invest in বাংলাদেশ। কারণ বিশ্বব্যাংক যখন বাংলাদেশে অর্থ সহায়তার পরিমাণটা একটা বর্ধিত কলেবরে দিচ্ছি বলে কমিটমেন্ট করেছে, তখন কিন্তু এটার একটা পজিটিভ দিক হলো অন্য যে সমস্ত লোকজন যারা এখানে বিনিয়োগ করতে চায় তারা উৎসাহিত বোধ করবে। বলা হচ্ছে এই যে অর্থটা $2 বিলিয়ন কথা বলা হচ্ছে, এটা বাজেটের সহায়তার কথা যেটা বলা হচ্ছে, যে এই বাজেটের সহায়তা আসলে সরকার কিভাবে এটাকে ব্যবহার করতে পারে? একটু যদি ভালো বলা হচ্ছে যে এই অর্থ যে সরকার নিচ্ছে সেটা বাজেটারি সাপোর্ট হিসেবে তারা নিচ্ছে। Yes. এই ক্ষেত্রে আসলে তারা বাজেটের আসলে কোন কোন ক্ষেত্রে আসলে ইমপ্লিমেন্ট করছে, তারা কোনো খাত নির্দিষ্ট করে বলে দিচ্ছে কিনা? না, আমি এখানে একটা কথা বলবো যে এটা আই থিঙ্ক এটা কিন্তু আলোচনাটা তো এই প্লেসটা হয়েছে পরশু দিনে সম্ভবত, জি, এবং কনফারেন্সটা সম্ভবত চলছে, শেষ হয়নি, সম্ভবত চলছে। হ্যাঁ। তো কাজেই বিস্তৃত যে মডালিটিসগুলো কি হবে সেটা এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে কিনা আমার জানা নেই। আমি সেইভাবে নিউজটা দেখিনি। আমি যেগুলো দেখেছি যে অন্যান্য জিনিসগুলো কি কি জিনিস আমরা করেছি সেগুলোকে প্লেস করা হয়েছে, এবং তার ভিত্তিতে দে হ্যাভ মেড এ কমিটমেন্ট যে আমরা $2 বিলিয়ন সহায়তা দেব। তো এখানে আপনি যেটা বলছেন, ইয়েস, আমাদের আসলে এই বাজেটে এটা তো ডেফিসিট বাজেট, এটা কিন্তু সারপ্লাস বাজেট ছিল না। এবং কোনো কোনো ক্ষেত্রে আপনি দেখেছেন যে আমাদের কিছু কিছু চেঞ্জও করতে হয়েছে রেভিনিউ আর্নিংসে, কিছু কিছু এক্সপোর্টের ক্ষেত্রেও মানে কতটুকু আমরা কন্টিনিউ করতে পারি। আমাদের কিন্তু একটা বিরাট রকমের কম্পিটিটিভ ওয়ার্ল্ডে আমরা এখন আছি, ভেরি মাচ একটা ভীষণ প্রতিযোগিতামূলক বিশ্ববাজার এখন। একটা নিউজ আপনি দেখতে পাবেন যে আমাদের গার্মেন্ট শিল্প কিন্তু ফেসিং
লট অফ কম্পিটিশন ফ্রম আওয়ার নেইবার্স অলসো। আমি একটা পেপারে দেখলাম যে বাংলাদেশের গার্মেন্টস ভারতীয় গার্মেন্টসের সঙ্গে প্রতিযোগিতায় পারছে না। কালকে এরকম একটা নিউজ আমি এক পত্রিকায় দেখেছি। আচ্ছা। হ্যাঁ, তো আই এম নট শিওর যেটা কতটুকু কারেক্ট, কিন্তু এই নিউজটা আছে কালকেও। তো বাট আমাদের লোকজন যারা উদ্যোক্তা তারা চেষ্টা করছেন, তারা এই কম্পিটিশন ফেস করে অতীতেও ভালো করেছেন, যথেষ্ট ভালো করছে প্রাইভেট সেক্টরের লোকেরা। শুধু তো গার্মেন্টস না, আমাদের চামড়া শিল্প, আমাদের ঔষধ শিল্প, আমাদের অনেক কিছু ডাইভার্সিফিকেশন দিয়ে তো আমরা যাচ্ছি। আমি আরেকটা বিশ্বাস আপনাকে করতে চাই, যখন বিশ্ব ব্যাংকের দিক থেকে বলা হচ্ছে যে তারা চায়, বাংলাদেশ দেখতে চায় যে কর ব্যবস্থাপনায় একটা উন্নত অবস্থা দেখতে চায়, তাদের সংস্কার কথা বলছে, পণ্যের মান নিয়ন্ত্রণের কথা বলছেন। আপনি দীর্ঘদিন সরকারে ছিলেন, আপনি বিভিন্ন দায়িত্বে সরকারে কাজ করেছেন। আপনি কি মনে হয় যে যখন দাতারা এই জাতীয় আমরা অনেক সময় বলি প্রেসক্রিপশন, একটা নেতিবাচক দৃষ্টিতে বলি, তখন কি আপনি এর মধ্যে কোনো যৌক্তিকতা খুঁজে পান কিনা যে আসলেই আমাদের দিক থেকে প্রয়োজন আছে কিনা, নাকি দাতারা যখন বলে তখন আমরা করি? আসলে কীভাবে হওয়া উচিত? আমাদের দিক থেকে হওয়া উচিত না দাতাদের দিক থেকে একটা পরামর্শ আসা উচিত? আসলে না, আমরা তো সরকারের সব এজেন্সিগুলো যারা কাজ করে, বিশেষ করে সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টগুলো যারা বাস্তবায়ন করে বিভিন্ন কর্মসূচি, তো ট্যাক্সেশনের ব্যাপারে অনেক রিফর্মস আনা হয়েছে, অনেক রিফর্মস ওভার সেভারাল ইয়ার্স আনা হয়েছে। এবং আপনি দেখেন এই যে আয়কর মেলা হলো, আপনি দেখেছেন কিরকম সারা মানুষের ভিতরে। হ্যাঁ, কিন্তু ছিল না। বাংলাদেশে হচ্ছে প্রায় 16 কোটি মানুষ, সেখানে কর দেয় 10 থেকে 11 লাখ মানুষ। সেটা ঠিক আছে, কিন্তু এই যে জেলা লেভেল পর্যন্ত, আস্তে আস্তে উপজেলা লেভেল পর্যন্ত, জিনিসটা কি যে আয়কর কি জিনিস, এটাই তো আমাদের সাধারণ মানুষ জানতো না। আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি, তো এই যে প্রচারণা এগুলো একটু সময় লাগে মানুষের ভিতরে সচেতনতা। মানুষ ইনকাম আয় করবে, আয় কর দিবে না, এটা আসলে কেন? সেটা কি সিস্টেমের সমস্যা? আয়কর দিবে, নামকাও আসতে দিবে, ঠিক তার যা দেওয়া উচিত তা সে দিবে না, সেটা বলেন। এবং এটা তো আছে দুই দিকই। আমাদের পদ্ধতিগত উন্নয়নটা তারা বলছে এই কারণে যে যদি আমরা যথেষ্ট অভ্যন্তরীণ সম্পদ আহরণ করতে পারি, তাহলে আমাদের তো ডিপেন্ডেন্স, এটা কিন্তু আগে একটা কর্মসূচি ছিল যে আমরা খুব বেশি দিন বিশ্ব ব্যাংক, IMF এদের উপর নির্ভর করতে চাই না, আমরা স্বাবলম্বী হতে চাই, নিজেদের অর্থায়নে আমরা সবকিছু করতে চাই। এটা কিন্তু অনেক দীর্ঘদিন ধরে এই স্লোগান সরকারের ছিল। এবং বিশেষ করে বর্তমান সরকারের তো এটা আমি জানি যে অনেক কিছু আমরা নিজেদের সম্পদ দিয়ে অর্থায়ন করতে চাই। ইভেন পদ্মা সেতু দিয়ে কাজ শুরু হয়েছে নিজেদের অর্থায়নে, তাই না? যদিও আসলে কিন্তু আপনি যেটা দেখবেন যে খুব ত্বরান্বিত কিছু করতে গেলে কিছু বৈদেশিক সাহায্য প্রাথমিক পর্যায়ে তো লাগবেই। এটা অনেক সফট লোন, আসলে এটা একটা বড় কারণ। কারণ আপনি ইভেন যদি FDI সেভাবে না আসে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, যেটা চায়নাতে যেটা ঘটেছে দেখেন আপনি, কোনো বছরে ওভার 2 decades মোর দেন কে বলে যে ডাবল ডিজিট গ্রোথ হয়েছে, তাই না? এবং আমেরিকা বলি, সিঙ্গাপুর বলি, বা জাপান বলি, যে কোনো দেশ বলি, চায়নার যে FDI ইনফ্লো হিউজ, যার জন্য তারা কোথায় উঠে গেল। ইন্ডিয়া তো বেশ কিছু মোটামুটি ভাবে হচ্ছে যে তা নয়। তো আমাদের এখানে FDI সেইভাবে যদি অতটা না আসে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেটাকে আমি বলি, কিন্তু তারপরও যেটা কথা থেকে আমরা তো অনেক কনসেশনস দিয়েছি, অনেক রকমের উদারীকরণ করা হয়েছে, অনেক কিছু, কিন্তু অনেক কিছুই করা হয়েছে। বাংলাদেশে এখন গ্লোবালাইজেশনের যুগে আপনি সবকিছু পাবেন, বাজারে গেলে সবকিছু পাবেন। এটা কিন্তু উন্মুক্ত বাজার বলা যেতে পারে। এখানে কিন্তু কোনো রকমের কোনো প্রতিবন্ধকতা নেই, কোনো ট্যারিফ ওয়াল হাই করে আমরা একটাকে কিছু বাধা দিচ্ছি, এরকম কিছু নেই। তো এটা বিনিময়ে আমরাও চাই যে ফ্রি অ্যাক্সেস টু আদার মার্কেটস। তো সেই এটা যদি ভিসাভিস না হয়, তাহলে এক পক্ষ তো এটা হতে পারে। ধন্যবাদ ডক্টর আহমেদ। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে কথা বলবো আপনার সাথে। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথে থাকবে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুচিল্লা। আজ আমরা আলোচনা করছি বিশ্ব ব্যাংকের সহায়তা নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টা ডক্টর শোয়েব আহমেদ। ডক্টর আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। আমরা কথা বলছিলাম বিরতিতে যাবার আগে, বলছিলাম যে এই যে বাজেটারি সাপোর্ট যেটা সরকার বিশ্ব ব্যাংকের কাছে পেতে যাচ্ছে, সেখানে তারা সরকার আসলে কোথায় কোথায় খরচ করবে সেটা আসলে বিশ্ব ব্যাংক থেকে বলছে না, সরকার নিশ্চয়ই ঠিক করবে। আপনার মতে সরকার আসলে কোথায় কোথায় ব্যবহার করবে বলে আপনার মনে হয়, বা কোথায় করা উচিত বলে আপনি মনে করেন? যখন বাজেট প্রণয়ন করা হয়েছে তখন কিন্তু এই বাজেটের যেহেতু ডেফিসিট বাজেট বলা হয়েছিল যেটা, তখন থেকে সরকারের যে সেক্টর ওয়াইজ কোথায় কোথায় তাদের সহায়তা প্রয়োজন সেটা তারা নির্ধারণ নিশ্চয়ই করেই রেখেছেন। তো এই মুহূর্তে তার চেয়েও বড় যেটা প্রয়োজন, যেটা আমি মনে করি, যে এই সব ইন্টারন্যাশনাল ডোনার
যে কমিউনিটি, এদের উপরে কিন্তু আমাদের ডিপেন্ডেন্স অনেক কমে গেছে আগে থেকে। এক সময় আমাদের বাজেটের মনে করেন 60% 70% আমরা এরকম নির্ভরশীল ছিল ওয়ার্ল্ড ব্যাংকের থেকে কি আসবে, এডিবি থেকে কি আসবে, IMF কি ধরনের সহায়তা দেবে, এগুলো ছিল। এখন কিন্তু ধরুন ক্রমান্বয়ে আপনি দেখবেন যে টোটাল যে বাজেট সাইজটা, যেটা একটু আগে বলে না যে প্রায় 3 ট্রিলিয়ন টাকার মতো, তো সেখানে এর পরিমাণ খুব সামান্য। তো কাজেই এটা নিয়ে আমি খুব একটা উৎসাহ বোধ করি না যে তারা ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে কি দিল না দিল এরকম। হ্যাঁ, অর্থ পেলে তা তো প্রয়োজন আছে, তবে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এদেশে তার পরিমাণ বাড়াতে হবে খুব দ্রুত। আর একটা জিনিস হচ্ছে যে সারা ইকোনমিতে প্রচুর ইনভেস্টমেন্টের প্রয়োজন, বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু এখনো আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে আছি। এখনো ধরুন আমরা যদিও আমাদের যেমন বিদ্যুৎ প্রবাহ অনেক বেড়েছে, কিন্তু তারপরেও কিন্তু জায়গা জায়গায় কিছু অনেক রয়েছে। আপনি এবং আমাদের যে গ্যাসের যে ইয়েটা কে বলে যে উত্তোলন, এটারও কিন্তু বিকল্প কিছু ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কোল বেসড পাওয়ার প্ল্যান্টে অনেক বেশি আমাদেরকে ইনভেস্টমেন্ট করা দরকার। আমাদের রোডস, আদার নেটওয়ার্ক, কমিউনিকেশন, রেলওয়ে, এগুলো যথেষ্ট ইমপ্রুভ করার সুযোগ রয়ে গেছে ম্যাসিভ ওয়েতে। তো কাজে আমি তো মনে করি যে পুরো ইকোনমিতে ইট শুড বি ফ্লাডেড উইথ লট অফ ইনভেস্টমেন্টস ইন এভরি সেক্টর, যদি আপনি ত্বরান্বিত করতে চান। আপনি বলছেন, আমি কি আপনাকে একটা কথা বলতে পারি যে আমি মনে করি, নট এজ এন ইকোনমিস্ট, নট এজ এ টিচার অলসো, যেটা আমি দেখি সময় হলো সবচেয়ে গুরুত্ব। মানুষের জীবনে যেরকম রাষ্ট্রের জীবনে যত দ্রুত আপনি সময় পার করে দেবেন, কাজ আটকিয়ে থাকবে, অথচ সময় চলে যাচ্ছে। উই শুড গিভ লট অফ ইম্পর্টেন্স টু দ্য ইউটিলাইজেশন অফ টাইম। স্বল্প সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব অর্থনীতি কর্মকাণ্ডকে যত বেশি আপনি জোরদার করতে পারবেন, তত বেশি সরকারের জনপ্রিয়তা বাড়বে। অর্থমন্ত্রী সম্প্রতি সময় বলেছেন যে উনি 27 বছর আগে যখন অর্থমন্ত্রী ছিলেন তখন বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিও ছিল 8.8%। তিনি বলছেন এখন সেটা হয়েছে 10%। এটাকে আসলে আপনি কীভাবে দেখছেন যে আমরা যখন বলছি যে আমাদের আভ্যন্তরীণ সোর্স থেকে আরও অর্থ বেশি অর্জন করতে হবে যাতে আমরা ডোনারদের প্রতি নির্ভরশীল না হই, তখন এই ট্যাক্স জিডিপি যে রেশিও সেখানে আসলে আমাদের আরেকটু কীভাবে বাড়ানো দরকার? আসলে এখানে একটা ব্যাপার হচ্ছে যে এটা তো ডাইরেক্ট ট্যাক্সের ব্যাপার, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্সেশন। এখন আপনার কাস্টমস এবং ভিএটি হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্সেশন, যেটা জাস্ট পাস অন টু দ্য কনজিউমার্স, কিন্তু আর ইনকাম ট্যাক্স হচ্ছে ডাইরেক্ট। তো ডাইরেক্ট ট্যাক্সের যে কোয়ান্টাম, ইট ইজ ভেরি ইনসাফিসিয়েন্ট অ্যান্ড ইট ইজ ট্রু যে বাংলাদেশে আমি তো মনে করি যে উই শুড টেক স্টেপস ভেরি ভেরি কুইকলি যাতে এই ট্যাক্স জিডিপি রেশিও 20% চলে যায়, মানে 20:1। এটা যেটা বলছেন আপনি যে 10:1 ইজ ভেরি ভেরি লো, ওয়ার্ল্ডের এই রিজন ওয়াইজও আমার মনে হয় যে লো। তো এটা বাড়ানোর সুযোগ আছে, কিন্তু মানুষকে ট্যাক্স দেয় তো বাংলাদেশে, আমি যেটা বললাম যে টিন আছে হয়তো বেশি 16 লক্ষ লোকের টিন থাকতে পারে, নিয়মিত ট্যাক্স দেয় 10 থেকে 11 লক্ষ মানুষ বা প্রতিষ্ঠান, যাই আমি যেটাই বলি সবই বলি। তাহলে আসলে আমরা আসলে কি সঠিক পথে কি আছি কিনা? আসলে সবার মূলে হচ্ছে দেশপ্রেম। আমি আসলে একটা ব্যাপার এখানে আছে, দেশ থেকে আমি কি চাই? আমি চাই আমি ট্যাক্স দেব, বিনিময়ে আমি সরকারের সহায়তা পাবো, সরকারের যে যেমন আমি ট্যাক্স দেব, আমি হসপিটালে গেলে ভালো সেবা পেতে চাই। আমি ট্যাক্স দেব, আমার ছেলেমেয়েরা ভালো স্কুল কলেজে পড়াশোনা করার সুযোগ পাবে। আমি ট্যাক্স দেব, তাদের নিরাপত্তা থাকবে। তো এই জিনিসগুলো সরকার করবে, কিন্তু সরকারও কিছু সীমাবদ্ধতা রয়েছে, তার লিমিটেশনস রয়েছে। আমি সরকারের সমালোচনা করছি না, আমি বলছি যে এই আঙ্গিকে মানুষ ট্যাক্স দিতে উৎসাহিত বোধ করে। যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন তখন সরকার আপনার পাশে দাঁড়াবে। কি পাশে দাঁড়াবে? যে আপনি হসপিটালে যাবেন বিনা পয়সা আপনার চিকিৎসা, আপনার তো রোজগার নেই, তো তখন সরকার আপনাকে বিনা পয়সায় চিকিৎসার সুবিধাটা দেবে। তো এইসব জিনিসগুলো মানুষকে উৎসাহিত করে, কিন্তু তার অর্থ এই না যে আমাদের আরেকটা ব্যাপার আছে, আমাদের ব্যবসায়ী বলি, আমলাই বলি, এবং ইভেন আমি শিক্ষিত অনেক মানুষকে দেখেছি যে তারা একসঙ্গে মনে করেন 4টা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে, কজন সেই পরিমাণ ট্যাক্স দেয়, আমি নিজে দেখেছি। আসলে সবাই আসলে বেশি মানুষকে ট্যাক্স দিতে হবে মনে হচ্ছে যে আমাদের কাছে শেষ করতে হবে। তবে আমরা আশা করব যে বেশি মানুষ সত্যিকার অর্থে ট্যাক্স নেটে আওতা আসবে, সেটাই আমরা আশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।